শুভেচ্ছা। মাছরাঙা সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহারুলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। কেমন আছেন আপনি? জি, ভালো, ধন্যবাদ। স্যার, আগে আপনি আমাদের সাথে একদিন আলোচনায় যোগ দিয়েছিলেন, আজকে আবারও আসলেন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। স্যার, আমরা শুরু করতে চাই বর্তমান একদম প্রেক্ষাপট নিয়ে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে। তো শুরুতে আমরা দেখলাম বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তারপরে আবার বিরোধী দল ওয়াকআউট করলো। শুরুটা কেমন দেখলেন? যেভাবে আমাদের ত্রয়োদশ সংসদ শুরু হলো, সেই শুরু হওয়াটাকে আমরা যে কোনোভাবে দেখার আগে আমাদেরকে কনটেক্সটটা একটু দেখা দরকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ একটা বিশেষ রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এসেছে। দীর্ঘ একটা আমাদের গণ অভ্যুত্থান, তারপরে আন্দোলনের নির্বাচনের জন্য আন্দোলন এবং নির্বাচনটা হওয়া এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এটা হয়েছে। এই সংসদের কাছে কিন্তু আমাদের একটা বড় রকম প্রত্যাশার জায়গা হচ্ছে যে সংসদ এটা একটা দ্বৈত ভূমিকা আছে। প্রথমত এটা একটা আইন প্রণয়নকারী একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, আর দ্বিতীয়ত এটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার রূপান্তরে যে সমস্ত প্রয়োজনীয় সংস্কারগুলো আছে, রাষ্ট্রীয় সংস্কার প্রতিষ্ঠানের সংস্কারগুলো আছে, সেগুলো এরা শুরু করবেন, সেগুলোকে আমাদের সংবিধান আনবেন। তো সেই রকম একটা দায়িত্বের জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে আমি যেভাবে শুরু হয়েছে সেটা নিশ্চিতভাবে এটা একটা ইতিবাচক, কারণ এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আসলে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না। ফলে সেটার ব্যাপারে আমার মনে হয় যে আমরা আশাবাদী হতে পারি। তারপরে যেটা ঘটেছে, দিনের যে কর্মসূচি, সেখানে আমরা যেটা দেখেছি যে সেখানে প্রথমত রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত একটা প্রসঙ্গ এসেছে এবং শোক প্রস্তাব সংক্রান্ত একটা প্রসঙ্গ এসেছে। প্রথমত রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত যে ভূমিকা, সেখানে আমাদের এটা মানতে হবে যে সংসদীয় রীতিতে আসলে সংসদ শুরুর কাজটি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হয়। সেটা আমরা পছন্দ করি অথবা না করি, এটা আমাদেরকে মানতে হবে। আমরা দেখলাম এটি নিয়েই আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এবং তারপরে ওয়াকআউটের ঘটনাটা ঘটলো। ধরেন, রাজনীতিবিদদের মধ্যে তারা তাদের স্বার্থের জায়গাটা নিশ্চিত করার জন্য অনেক সময় তারা যে আচরণগুলো করেন সেগুলোর মধ্যে অনেক স্ববিরোধিতা থাকে। যেমন এই রাষ্ট্রপতি, আমরা যেহেতু বর্তমান সংবিধানেরই কোনো না কোনো একটা আকারের মধ্য দিয়ে কাজ করছি, ফলে সেই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়েছেন, তাকে আমরা পছন্দ করি অথবা না করি, সেই প্রসঙ্গগুলোকে বাদ দিয়েও রাষ্ট্রের যে ধারাক্রম, যে কার্যক্রমটা তা ধারাবাহিকভাবে পরিচালনা করার ব্যাপার, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আইনগতভাবে রাষ্ট্রপতির একটা এই পদটির একটা মর্যাদা আছে। এই মর্যাদা আছে, কতগুলো দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সংসদ আহ্বান করা, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ দলকে আহ্বান করা এবং সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়া। তো সেটি তারা করেছেন এবং এই রাষ্ট্রপতির অধীনেই তো এই সমস্ত রাজনৈতিক দলগুলো, যে সমস্ত অন্তর্বর্তী সরকারের সময় যারা ছিলেন, আমরা তাকে মেনে নিয়েছি। তার অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী শপথ নিয়েছেন, তার অধীনেই নির্বাচনটা হয়েছে। ফলে এই রাষ্ট্রপতির যে গ্রহণযোগ্যতা বা বৈধতা, সেটাকে প্রশ্ন করার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে খুব একটা নেই। ফলে তার এই যে সংসদীয় রীতি অনুযায়ী তার ভাষণ দেওয়ার ব্যাপারটি, এটি নিয়ে এটা একটা মানে দেশের প্রয়োজনের ব্যাপারে, সমস্যার ব্যাপারে, আমাদের মূল সংকটগুলোর ব্যাপারে যদি তার সঙ্গে তুলনা করি, সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণ এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এটা নিয়ে শুধু শুধু জল ঘোলা করার কোনো মানে হতে পারে না। আমরা দেখলাম যে রাষ্ট্রপতি যে ভাষণটি দিয়েছেন সেটিতে তিনি বিগত সরকারের আসলে অনেক সমালোচনা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তার যেই উনি নির্বাচিত ছিলেন এবং তার ভাষণে আওয়ামী লীগেরই নানা সমালোচনা করলেন। এ নিয়ে তার এই ভাষণ নিয়ে আবার সমালোচনা হচ্ছে। এটি নিয়ে কি মনে হচ্ছে, তাকে দিয়ে আসলে দোষ স্বীকার করানোর একটা ঘটনা হলো কিনা? দেখুন, যখন একজন রাষ্ট্রপতির যে পদ, স্পিকারের যে পদ, এই পদগুলোর একটা সাংবিধানিক পদ। যে মুহূর্তে একজন প্রার্থী নির্বাচিত হয়ে যাচ্ছেন স্পিকার হিসেবে কিংবা রাষ্ট্রপতি হিসেবে, তখন কিন্তু আইনগতভাবে আসলে তিনি কোনো দলের প্রতিনিধিত্ব করার কথা না, তিনি আসলে সারা দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করার কথা। তো সেই বিবেচনাতে আমি মনে করি যে রাষ্ট্রপতি যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণটা তার আগের, অর্থাৎ তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন তাদের যদি সমালোচনা থাকে, সেটা অস্বাভাবিক ব্যাপার না। এবং আমাদেরকে এটাও খেয়াল করতে হবে যে রাষ্ট্রপতি উনি তার যে ভাষণ, সেই ভাষণের কিন্তু মূল কাঠামোটাই কিন্তু নির্ধারিত হয়ে থাকে
যারা সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ যে নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রীর যে অফিস সেখান থেকে কিন্তু মূল ড্রাফটটা যায়, অর্থাৎ সেই ড্রাফটেরই উপরে উনি কিন্তু বক্তব্য রাখবেন। ফলে এই বক্তব্যটা একজন ব্যক্তি জনাব শাহাবুদ্দিনের ভাষণ হিসেবে দেখলে আমরা তখন বিবেচনা করবো যে সে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত নাকি সে অন্য দলের দ্বারা নির্বাচিত। কিন্তু যদি আমি দেখি রাষ্ট্রপতি, ফলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অফিস থেকে যে বক্তব্যের কাঠামোটা আসবে সেই কাঠামোটা উনি সংসদে উপস্থাপন করবেন। ফলে রাষ্ট্রপতি এটা করেছেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগের না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উনি ছিলেন আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত, কিন্তু রাষ্ট্রপতি এই অফিস এই পদ এটি কোনো দলের না। ফলে সেই দলের সেই অফিসের যে দায়িত্ব সেই পদের যে দায়িত্ব উনি সেটি পালন করেছেন। ফলে এটা থেকে যারা আজকের যারা সংসদের সংখ্যাগরিষ্ঠ দল তারা হয়তো কিছু রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন যে হ্যাঁ তাদের দ্বারাই তাদের সেই দলের সমালোচনাটা হলো, কিন্তু সেই সমালোচনাটা শোনার জন্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যেই বিগত যে সরকার ছিল তাদের যে সমালোচনা সেটা পরিষ্কারভাবে আমাদের প্রচুর সমালোচনা আছে যেগুলো ভ্যালিড। তো সেটা রাষ্ট্রপতির মুখ থেকে নিশ্চিত হলে সেটা যে মহান আকার ধারণ করবে এটা ভাবার কোনো মানে হতে পারে না, বা এটা নিয়ে মানে এখান থেকে কৃতিত্ব নেওয়া কিংবা এটাকে হাস্যকর করার নতুন করে কোনো জায়গা আমি দেখি না। ফলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখা দরকার এবং ফরওয়ার্ড লুকিং আমরা এখান থেকে কোথায় যাব সেই জায়গাটার উপর ফোকাস করা দরকার। মানে এটাকে একটা রাজনৈতিক ল্যাং মারার একটা উপকরণ হিসেবে দেখা কিংবা প্রজেক্ট করাটা সেটা খুব আমার মনে হয় যে এটা রাজনৈতিক সংস্কৃতির জন্য এটা কোনো ইতিবাচক কিছু না। আমরা সবসময় দেখে থাকি বিরোধী দল আসলে মানে কার্যকর বিরোধী দল আসলে দেখা যায়নি গত 17 বছরে। বিএনপির সময় বিএনপি যে কদিন সংসদে ছিল তারা কার্যকর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রাজপথেই তারা বেশি ছিল। তো সংসদে কার্যকর বিরোধী দল আমরা খুব কম দেখেছি। তো এবারের সংসদে বিরোধী দল আসলে কিরকম ভূমিকা রাখবে বলে মনে করেন? কারণ এবারের সংসদে আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু আইনের বিষয় আছে, কিছু আসলে মানুষের মতামত রিফ্লেকশনের বিষয় আছে। কিরকম হবে আসলে তাদের ভূমিকা? আমি যেটা শুরুতে বলছিলাম, দেখেন আমাদের এই সংসদের কিন্তু একটা দ্বৈত রোল। হ্যাঁ, প্রথম রোলটা হচ্ছে যে আমাদের আইন প্রণয়ন করতে হবে, অনেক আইন আমাদের সামনে তৈরি করতে হবে। প্রথমত এই অন্তর্বর্তী সরকার যে সমস্ত আইনগুলো তৈরি করে গেছেন, যে অধ্যাদেশগুলো দিয়েছেন সেইগুলোর কিন্তু পূর্ণ রূপ পাবে, অর্থাৎ সেটা প্রতিষ্ঠা পাবে যদি কিনা এই সংসদ সেইগুলোকে গ্রহণ করে। তাহলে সেই যেখানে একটা বড় রকমের কাজ আছে এবং আমাদের প্রতিনিয়ত আরো অসংখ্য সমস্যা আছে যে সমস্যাগুলোর জন্য সরকারকে অনেক নীতি নির্ধারণ করতে হবে, অনেক আইন তৈরি করতে হবে। ফলে এটা একটা বড় কাজ। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে এই সংসদকে আমাদের নির্বাহী বিভাগের অর্থাৎ আমাদের যারা মন্ত্রিসভা এবং আমাদের যে সরকার যেটা অর্থাৎ যারা দেশের নীতি বাস্তবায়ন করেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা ঠিক মতন কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব সংসদের। ফলে সংসদ সেই কাজটা তাকে করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে সারা দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে যেটা রিপ্রেজেন্টেশন বলি, অর্থাৎ সেই সংকটগুলোকে সংসদ সদস্যরা সংসদে উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করবেন, সেই ব্যাপারটা দেখবে। ফলে এইটা কিন্তু সংসদের নিয়মিত কাজ। আর এই তিনটা কাজের বাইরে আরেকটা জরুরি কাজ যেটা সেটা হচ্ছে যে আমাদের জুলাই চার্টারে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে বা বিএনপি তার 31 দফাতে কিংবা তার নির্বাচনী ম্যানিফেস্টোতে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতির একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিশ্রুতির জন্য কিন্তু আমাদের সংবিধানের পরিবর্তন করতে হবে। সংবিধানের পরিবর্তনের জায়গাটা একটু খেয়াল করা দরকার যে যদি সংবিধানের মৌল কাঠামো সংক্রান্ত কোনো পরিবর্তন না করি তাহলে সেটা নিয়মিত যে সংশোধন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছে জুলাই চার্টারে যে প্রতিশ্রুতিগুলো এসছে সেখানে কিন্তু মৌল কাঠামো পরিবর্তন আনতে হবে, অর্থাৎ সেটা স্বাভাবিক সংশোধন প্রক্রিয়ায় হলে হবে না। সে কারণেই কিন্তু ওই প্রসঙ্গটা আসছে যে এই সংসদ আসলে একটা সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করবে। হ্যাঁ, এটা বলা হয়েছিল যে প্রথম 6 মাস আসলে সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে, কিন্তু আসলে বিএনপি তো আমরা দেখলাম শপথ নিল না। এবং যেটা আসলে দেখলাম যে সামনের দিনে এটিকে কেন্দ্র করে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে, কারণ বিরোধী দল ইতিমধ্যে বলা শুরু করেছে যে আগামীকালের মধ্যে যদি সংস্কার পরিষদের আসলে সভা ডাকা না হয় তাহলে তারা রাজপথে হয়তো আন্দোলনে নামবে। তো এটাকে কেন্দ্র করেই সম্ভবত সামনের দিনে আমরা এক ধরনের অস্থিরতা দেখতে পাবো। আমি এখনই মনে করছি না যে অস্থিরতা দেখতে পাবো, তবে রাজনৈতিক একটা টেনশন একটা উত্তেজনা থাকবে, কিন্তু ঠিক সেই উত্তেজনাটা অস্থিরতাতে রূপান্তরিত হবে আমি মনে করছি সেটা এখনই বলার সময় আসেনি। এটা মানে এটা না হওয়ার পেছনে একটা কারণ আমাদের খেয়াল করতে হবে যে এই যারা জুলাই চার্টারের যারা
যারা সম্মত হয়েছে তার মধ্যে কিন্তু বিএনপিও আছে, এনসিপি আছে, জামাত ইসলামী আছে। ফলে অর্থাৎ একটা সারা দেশে এক ধরনের রাজনৈতিক সমঝোতা হয়েছিল, সেই সমঝোতাটার থেকে বিএনপি কিন্তু এক্ষুনি বেরিয়ে আসেনি। ফলে সেই সমঝোতাটাই এখন কিন্তু সংসদের ভেতরে গেছে। তাহলে সংসদের ভেতরে যাওয়ার পরে যে যে দফাতে যে যে পরিবর্তনগুলো আমরা জুলাই চার্টারে চেয়েছি, সেইগুলো ঠিক একই রকম ভাবে আমরা আইনে পরিবর্তন করব কিনা সেইটার মীমাংসা একরকমের হয়েছিল, কিন্তু যখন এটা সংসদে গেছে তখন এই মীমাংসাটা নতুন করে কিন্তু আলোচনার জায়গার সূচনা হয়েছে। ফলে আমি মনে করছি না, বা বাস্তবতা হয়তো এরকমই হতে পারে যে যারা আজকে 11 দল কিংবা জামাত ইসলামী, এনসিপি যারা বলছে যে তারা রাজপথে যাবে, এইটা একটা বড় রকমের রাজনৈতিক চাপ প্রয়োগ সরকারি দলের প্রতি, যেন তারা তাদের এজেন্ডার এটা বাইরে চলে না যায়। অর্থাৎ এটা যেন আলোচনার টেবিলে থাকে, এবং সেই টেবিলে যখন আসবে তখন হয়তো সেখান থেকে একটা পিছিয়ে যেতে পারে, একটা কেটে ফেলতে পারে, একটা ছোট হতে পারে, একটু বড় হতে পারে। এই যে নেগোসিয়েশনটা, সেই নেগোসিয়েশনটার সুযোগটা কিন্তু আছে, এবং সেটা যেন অন থাকে, এবং সেখান থেকে যেন বিএনপি এটার ব্যাপারে রিল্যাক্টেন্ট না হয়, এটা যেন সে শিথিল না হয়ে যায়, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য কিন্তু বিরোধী দল তাদেরকে চাপ দিচ্ছে বলে মনে হয়, এবং সেটা ঠিক আছে। অর্থাৎ সেটা বিরোধী দল হিসেবে তাদের এই কৌশল তারা গ্রহণ করবেই। এখন সরকারি দলের কাজ হচ্ছে যে এই চাপটাকে সে কিভাবে নেগোশিয়েট করবে, সে দল হিসেবে কিভাবে নেগোশিয়েট করবে, সংসদের ভিতরে কিভাবে নেগোশিয়েট করবে, সেটার ব্যাপার আছে। ফলে আমরা সাধারণ নাগরিকদের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই নেগোসিয়েশনটা সংসদে তর্ক বিতর্কের মধ্য দিয়েই হোক, শান্তিপূর্ণভাবেই হোক, একটা জায়গায় পৌঁছাক। এটা যেন রাজপথে শুধু শুধু আবার রাজপথে ছড়ানোর মধ্যে আমরা এই পুরনো অভ্যেসটাকে ত্যাগ করতে বলবো বিরোধী দলকে তো বটেই, সরকারি দলকেও, যে এই মববাজি চলবে না। ইতিমধ্যে আমাদের প্রচুর অভিজ্ঞতা হয়েছে যে রাস্তাতে নিয়ে সমাধান করার চেষ্টা, রাস্তা দখল করার চেষ্টা, কয়েকজন মানুষ জড়ো করে এনে চাপ প্রয়োগ করার চেষ্টা, এগুলো যথেষ্ট হয়েছে, জাস্ট ইনাফ। আমরা মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে দেখতে চাই আলোচনাটা সংসদের ভেতরে হবে, গঠনমূলকভাবে হবে, সেখানে মত পার্থক্য থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু এইটার দোহাই দিয়ে আবার রাজপথ দখল করা, আবার মানুষের জনজীবনকে বিপর্যস্ত করা, এটা 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 আমরা মানবো না, এটা গ্রহণযোগ্য না। এই অধিবেশনে দেখলাম 133টি, যেটি অন্তর্বর্তী সরকারের থাকার সময় যে অধ্যাদেশগুলো জারি হয়েছিল সেগুলো বিল আকারে আনা হয়েছে। তো এগুলোর ভবিষ্যৎ আসলে কি দেখতে পাচ্ছেন? সবগুলোই কি আসলে সরকার পাশ করে দেবে, না কোনোটা আবার দ্বিতীয়বার চিন্তা করবে বলে মনে করছেন? আমাদের এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল 2009 সালে। আমরা দেখেছিলাম তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা প্রচুর অধ্যাদেশ জারি করেছিল, এবং পরে নির্বাচিত সংসদ এসে সেইগুলোর থেকে মাত্র 13টা মতন, প্রায় 200-র বেশি, 200-র অধিক ছিল, মাত্র 13টা মতন রেখেছিল। ফলে এখানে যে অধ্যাদেশগুলো জারি হয়েছে তার মধ্যে অনেকগুলোই গুরুত্বপূর্ণ, রাখা উচিত বলে আমি মনে করি। কিন্তু সেটা ঠিক আমার মনে হয় যে যেহেতু সংসদে একটা দল এসেছে, ফলে তাদেরও একটা পছন্দ আছে, তাদেরও একটা স্বার্থের জায়গা আছে, তাদের নিজস্ব অবস্থানের ব্যাপার আছে। ফলে আমার মনে হয় যে এই সবগুলো অধ্যাদেশ এর সৌভাগ্য নেই যে সবগুলো আইনে পরিণত হবে, এক নাম্বার। যেগুলো আইনে পরিণত হবে সেগুলোর মধ্যেও কিছু পরিবর্তন হবে। অর্থাৎ এই দলটি তারা তাদের মতন করে যাচাই বাছাই করবেন, এবং সেই যাচাই বাছাই করার মধ্য দিয়ে অনেকগুলো ফেলে দিবেন, যেটা অস্বাভাবিক না, যেটা করার ম্যান্ডেট তাদের আছে সেটা তারা করতে পারেন। এবং কিছু জায়গাতে পরিবর্তন হবে, টেক্সটে পরিবর্তন হবে, আর কিছু থাকবে যেগুলো আমরা আমরা দেখব যে এটা এটা থ্রু করছে। হ্যাঁ, তো এখানে মানে আমাদের যেন ওইটা যেন না হয়, যেমন আমাদের গতবারের অনেকগুলো তিক্ত অভিজ্ঞতা আছে। যেমন ধরা যাক, আমি একটা ছোট উদাহরণ দিই, যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার জন্য স্থানীয় সরকার কমিশন আইন তৈরি হয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়। এটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই গ্রহণযোগ্য হয়েছিল, এবং এটা প্রয়োজন ছিল। কিন্তু দেখা গেল যে নির্বাচিত সরকার এসে এইটাকে একদম খারিজ করে দিল, এটাকে আর পাশ করলো না। ফলে এই যে জন আকাঙ্ক্ষা এবং জনপ্রয়োজন, সেই প্রয়োজনগুলোর ব্যাপারে সরকারি দল যেন একটা এরকম বিরোধী অবস্থান না নেয়। অর্থাৎ তারা যখন যাচাই বাছাই করবেন সেই সময় যেন মানুষের সমস্যা, দেশের চাহিদার জায়গাটা কোথায়, সেই জায়গাটা যেন এই দলটি বিবেচনা করেন, সেটা থাকবে আমাদের একটা প্রত্যাশার জায়গা। এই সংসদে আমরা দেখলাম স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হয়েছে, তো এই নির্বাচনটা কেমন হলো, চমকপ্রদ হলো কিনা? দেখুন, আমাদের এইবার সংসদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে অভিজ্ঞ সংসদ সদস্য কম। অর্থাৎ আমরা দেখেছি একটা হিসাবে প্রায় 70% প্লাস, 70-এর বেশি সংসদ সদস্য নতুন।
তো তার ফলে আসলে একটা সংসদ পরিচালনা করার জন্য যে যে অভিজ্ঞতা দরকার এবং যে কর্তৃত্ব দরকার, অর্থাৎ এখানে অনেক রকমের সংসদ সদস্য থাকবে, তাদের উপরে একটা নিয়ন্ত্রণ আরোপ করে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে অভিজ্ঞতা দরকার সেটা অনেক নেই। সেই হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তার অভিজ্ঞতা আছে, আগে অনেকগুলো সংসদে উনি প্রতিনিধিত্ব করেছেন। সেই বিবেচনাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা এই নির্বাচনটা ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। দ্বিতীয়ত এটি যিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হিসেবে এসছেন, তিনি একজন লয়ার, তিনি নতুন, একেবারে তিনিও নতুন এই সংসদে। তারপর ঠিক আছে, ডেপুটি স্পিকার তো স্পিকারের অনুপস্থিতিতে করেন, ফলে তার যে সামান্য সুযোগ থাকবে সেই সুযোগটার জন্য একজন তরুণকে তৈরি করে নেওয়াটাও দলের জন্য একটা কাজ। ফলে আমার মনে হয় যে এই জুটি খুব খারাপ না। এটি যদি তাদের নিরপেক্ষভাবে তাদের পদের যে দায়িত্ব আছে সেটি তারা পালন করেন, তাহলে তাদের কাছ থেকে আমরা ইতিবাচক কিছু আশা করতে পারি। এই যে মানে সংসদটা পুরোটা হচ্ছে, সংসদের বাইরে একটু যেতে চাই। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা দেখছি তারা যে ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, যেমন ফ্যামিলি কার্ড বা ধর্মীয় গুরু যারা তাদের এক ধরনের সম্মানী প্রদান, কৃষক কার্ড, এ ধরনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে হাঁটছে। সামাজিক সুরক্ষার এইসব বিষয়গুলো যখন বাস্তবায়নের পথে যাচ্ছে, এটিকে আসলে কিভাবে দেখা যায়? প্রথমত আমি সরকারকে অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে এটা একটা নজির, যে আসলে খুব নির্বাচনের পরপরই তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে তারা যাচ্ছেন, এটা ইতিবাচক। প্রথমত আমাদের দেখেন যে কার্ড, যে ফ্যামিলি কার্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে কোভিডের পরে আমাদের দারিদ্র্যের অবস্থার মানে আরো পতন হয়েছে, অর্থাৎ আমাদের আরো বিপুল সংখ্যক মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। তো সে কারণে আমাদের যে প্রচলিত যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো ছিল সেটার এক্সপ্যানশন দরকার ছিল। তো সেটার একটা ধরন, সেই ধরনের সঙ্গে যখন ফ্যামিলি কার্ডটা যুক্ত হচ্ছে, এটা আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। কারণ আসলেই আমাদের বিপদাপন্ন দরিদ্র মানুষের সংখ্যা আছে যাদের এই সাপোর্টটা দরকার, এবং এই সাপোর্টটা যদি কন্টিনিউ করে তাহলে আসলেই একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবনে খানিকটা পরিবর্তন আসার সুযোগ তৈরি হবে। এটা সত্যি। ফলে এটা যে সরকার সিনসিয়ার, তারা যেটা বলেছে সেটা করতে চাচ্ছে, তার প্রথম নজির হিসেবে, পদক্ষেপ হিসেবে আমি এটাকে স্বাগত জানাতে চাই। এটা একটা ইতিবাচক ব্যাপার। কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের আগের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে মূল সংকটগুলো ছিল সেটা হচ্ছে যে এই তালিকাতে তারা সুযোগ পেত যার পাওয়ার কথা না, আর যার পাওয়ার কথা সে সুযোগ পেত না। এখন এই যে এটা তো ধাপে ধাপে আগাবে এই ফ্যামিলি কার্ডটা, তাহলে এই ধাপে ধাপে আগানোর সময় কে পাবে প্রথমে, সেই প্রথমে পাওয়ার, যার সবচেয়ে পাওয়ার প্রয়োজন, সে যদি না পায় তখন কিন্তু এই পুরো কর্মসূচিটার ব্যাপারে প্রশ্ন উঠবে। ফলে আমি আশা করব যে সরকার যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারটা অত্যন্ত সতর্ক থাকবেন, যে মানুষগুলোর আগে দরকার তাকে আগে দেওয়া, যেন ওই অগ্রাধিকারটা নিশ্চিত করা যায় সেটি দেখে। এবং এখানে যে সমস্ত রাজনৈতিক প্রভাবের বিনিময়ে এই সমস্ত তালিকার মধ্যে অন্য লোক ঢুকে যাওয়ার কথা, সেটি যেন না করা হয়, সেটা থাকবে আমাদের নজরদারির একটা জায়গা, এবং এটা একটা প্রত্যাশার জায়গা। কিন্তু এটা করা উচিত এবং করছেন। ঠিক একইভাবে কৃষি কার্ড কিংবা অন্য যে কর্মসূচিগুলোর কথা বলছেন, এটা শুরু হলো, কিন্তু ফলে এটা ভালো হবে খারাপ হবে, প্রভাব কি হবে সেটা এখনই বলার কোনো একদমই সময় আসেনি। কিন্তু সরকার যে তার প্রতিশ্রুতির ব্যাপারে আন্তরিক, সেটা একটা ভালো ব্যাপার। কিন্তু একই সাথে আমরা এই আন্তরিকতা দেখতে চাই তার ইশতেহারের 31 দফার প্রথম যে দফাগুলো, সেগুলো কিন্তু রাষ্ট্র সংস্কার বিষয়ক। প্রথম 11টি দফায় হচ্ছে কিন্তু 31 দফার রাষ্ট্র সংস্কার বিষয়ক। সরকার যেরকম মানুষের জীবনযাত্রার ব্যাপারে খুব দ্রুত তারা রেসপন্স করলেন, সাড়া দিলেন, একই রকম ভাবে আমরা দেখতে চাই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার, শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন সেগুলোর ব্যাপারে তারা একই রকম ভাবে সক্রিয় উদ্যোগী হবেন। স্যার, আগের সরকার মানে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের কথা বা অনেক সংস্কারের কথা তারা বলছিল, এবং সংস্কারের কাজও কিছু শুরু করেছিল। তো বর্তমান সরকার কি তাদের সেই চলমান সংস্কার কার্যক্রমগুলো টেনে নিয়ে যাবে, বা তারা দেশের জন্য বাইরের সাথে বিদেশি বিনিয়োগ বা চুক্তি যেসব করেছিল সেগুলো কি কন্টিনিউ করবে, কি মনে হয়? আপনার প্রশ্নের মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, অর্থাৎ যেগুলো সংস্কার কর্মসূচি,
সংস্কার কর্মসূচিগুলোর ব্যাপারে আমরা আমরা অন্তর্বর্তী সরকার করেছেন, করেনি সেটা না, অনেকগুলো সংস্কার করার চেষ্টা করেছে, কিন্তু মৌলিক সংস্কার যেগুলো সেগুলো হয়নি। অর্থাৎ অনেকগুলো অধ্যাদেশ দিয়েছেন, ধরা যাক আমাদের আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো পরিবর্তন হয়েছে, হ্যাঁ, সেগুলো প্রশংসা করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমার আইন ব্যবস্থার পূর্ণ সংস্কার, অর্থাৎ কিভাবে আমার প্রধান বিচারপতি নিয়োগ হবেন, কিভাবে বিচারপতি নিয়োগ হবেন, এই যে একটা মৌলিক সংস্কার, যে সংস্কারটা নির্ভর করছে আসলে আমার সংবিধানের সংস্কারের মধ্যে। ফলে এই সংস্কারটা করতে তো হবে আমাদের বর্তমান যারা সরকারে গেল, যারা সংসদে আসলো তাদেরকে। ফলে আমরা অন্যান্য জায়গায় যেমন পুলিশ রিফর্মে, সিভিল সার্ভিস রিফর্মে, আমরা লোকাল গভর্নমেন্ট রিফর্মে, নারীদের ক্ষেত্রে আমরা আসলে কিন্তু অন্তর্বর্তী সরকার কতগুলো রিপোর্ট প্রডিউস করেছেন, কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে যে কোনো কার্যকর Action পদক্ষেপ নেওয়া সেটা তারা করেননি। কেন করেননি? যে কারণে হোক করেননি, আমরা দেখেছি যে তারা এটা করেননি। এখন সেই পরামর্শগুলো এই সরকার গ্রহণ করার ব্যাপারে একটা নৈতিক চাপ থাকবে, কিন্তু তার উপরে কোনো বাধ্যবাধকতা নেই আসলে। অর্থাৎ তিনি চাইলে এই সরকার ওগুলো গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, ওগুলো দেখতে পারে, কিন্তু যেহেতু ওই প্রতিবেদনগুলো একটা বিশেষজ্ঞ দল অনেকগুলো সময় ব্যয় করে ওইগুলো তৈরি করেছে, সেগুলোর মধ্যে সারবস্তু আছে, তো সেগুলো ফেলে না দিয়ে এই সরকারের উচিত হবে সেগুলোকে আবার পর্যালোচনা করা এবং সেগুলো থেকে যেগুলো তাদের সাথে যায় কিংবা তারা যেগুলোকে মনে করে যে নেওয়ার মতন, সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারে এবং তখন সেটা নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, তখন আমরা সেটা আবার রিফর্ম হতে পারে। কিন্তু নতুন করে বসে থাকার দরকার নেই। অর্থাৎ আমার কাছে সেট অফ লিস্ট অফ অ্যাক্টিভিটিস আছে, সেগুলো থেকে আমি ইমিডিয়েটলি করার মতন করে অনেকগুলো কাজ আছে যেগুলো সরকার করে ফেলা শুরু করতে পারে, সেটা তাদের কাছে প্রত্যাশা। তো এখানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে একটা সংকট, যে আমরা আগের কোনো কিছুকে আমরা ওন করতে চাই না, সেখানে ভালো কিছু থাকলেও আমরা সেটা নিতে চাই না। অন্তর্বর্তী সরকার যদি না থাকতো তাহলে এই সরকার গঠন হওয়া হতো না, নির্বাচনটা ঠিক মতন হতো না। ফলে সেই সরকারকে পুরোপুরি পরিত্যাগ না করে তাদের মধ্যে যেগুলো ভালো কিছু আছে, যেগুলো নেওয়ার মতন আছে, সেগুলো নিয়ে কাজ শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক প্রসঙ্গে যদি বলি যে চুক্তিগুলো যেগুলো হয়েছে, চুক্তিগুলো তো হয়েছে দুটো রাষ্ট্রের মধ্যে, ফলে সেগুলো থেকে বেরিয়ে আসা কোনো একটা সরকারের জন্য খুব কঠিন কাজ। কিন্তু যেটা করা যেতে পারে, এটার পর্যালোচনা করা যেতে পারে, এটাকে জনসমক্ষে আনা যেতে পারে, আমাদের সংসদে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে এবং যতটা আবার রিনেগোশিয়েট করা, যতটা ওই রাষ্ট্রগুলোর সাথে আবার আলোচনাটা শুরু করা, যে আজকে সংসদ হয়েছে, নির্বাচিত হয়েছে, ম্যান্ডেট নিয়েছে জনগণ, ফলে তাদের দিক থেকে এইগুলোর পর্যবেক্ষণ আছে, এই দাবি দাওয়াগুলো আছে, এগুলো আমরা কিভাবে চুক্তির মধ্যে আবার অ্যাডজাস্ট করতে পারি, কতটুকু অ্যাডজাস্ট করতে পারি, তো সেটা দেখা। আর আসলে সব চুক্তিতে শেষ পর্যন্ত একটা আপনার এক্সিট ক্লজ থাকে, ফলে চুক্তি যদি আমাদের জন্য আসলেই কাজ না করে তাহলে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে না, সেটা না, অবশ্যই বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে আমাদের আসলে সামনে সরকারের জন্য কি চ্যালেঞ্জ আছে? কারণ আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য একটা চ্যালেঞ্জ, অর্থনীতির রিফর্মের জায়গাটাও চ্যালেঞ্জ। তো এইসব মিলিয়ে মানে তাদের পরিকল্পনাটাই কেমন হওয়া উচিত? আমরা একদম ধরেন এই মুহূর্তে ঈদের পরেই তার প্রথম কাজটা হওয়া উচিত যে আসলেই আইন শৃঙ্খলা রক্ষার যে প্রতিষ্ঠান সেগুলোর ব্যাপারে মনোযোগ দেওয়া। প্রথমত সমস্ত থানাগুলোকে নিশ্চিত করা। এতদিন পর্যন্ত আমাদের সাথে কিন্তু সামরিক বাহিনী ছিল, এখন নির্বাচন হয়ে গেছে, ফলে সামরিক বাহিনী তার ব্যারাকে ফিরে যাবে, ফলে তখন কিন্তু একটা শূন্যতা তৈরি হবে। এই শূন্যতাটা যাতে পূরণ করতে পারা যায় সেজন্য আমার পুলিশ বাহিনীতে প্রচুর পরিমাণ লোক নেওয়া দরকার, তাদের প্রশিক্ষণ দেওয়া দরকার এবং সেটাকে সক্রিয় করা দরকার। আমাদের বিচারের সাথে যে চলমান বিচারগুলো আছে, অর্থাৎ গত সরকারে যারা অভিযুক্ত তাদের যে বিচার প্রক্রিয়াটা চলছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচার প্রক্রিয়াটাকে সুষ্ঠু করা দরকার। বিচার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলোকে দূর করার জন্য এটাকে স্বচ্ছ করা দরকার, এটাকে সুষ্ঠু করা দরকার, সেখানে মনোযোগ দেওয়া দরকার। এবং অবশ্যই আমরা কোনোভাবে ভুলতে পারবো না যে সাথে সাথে এটার পরে না, একই সঙ্গে আমাদের অর্থনীতিটাকে আমাদেরকে চাঙ্গা করতে হবে। চাঙ্গা করার মূল কাজটা হচ্ছে আমাদের ধরুন 2 মাস পরে বাজেট, জুনের মধ্যে আমাদের ইতিমধ্যে বাজেটের প্রস্তুতি শুরু হয়েছে, অর্থাৎ জুন মাসের মধ্যে আমাদেরকে বাজেট পাশ করাতে হবে, তাহলে এটা এপ্রিলের মধ্যে আমাদেরকে রেডি করতে হবে। তো তাহলে এই বাজেটে কোথায় কোথায় আমার বিনিয়োগ করব, কোথায় কোথায় সরকার কোন ধরনের রাজস্ব সংগ্রহের কি পদ্ধতি গ্রহণ করবেন, কোথায় নতুন করে বিনিয়োগ হবে, কর্মসংস্থানের জন্য কি করবে, এই যে মেজর একটা কাজ, এটা বিরাট একটা কাজ, এই কাজটা করার জন্য শুরু করতে হবে। এবং দৈনন্দিন অর্থনীতি আছে সেই জায়গাটাতে, অর্থাৎ যেটা দ্রব্যমূল্যের ব্যাপার আছে সেই জায়গাটাতে নজর দিতে হবে কন্টিনিউয়াসলি। ফলে সরকারের আসলে এই মুহূর্তে দম ফেলারই কোনো সময় থাকার কথা না, মানে তার অসংখ্য কাজ পূর্ণ গতিতে করতে হবে এবং কোনোটার চেয়ে কোনোটা কম গুরুত্বপূর্ণ না।
স্যার, আমরা কিছু বিষয় দেখছি, যেমন 5 মার্চে নতুন একটা দিবস ঘোষণা, হাদি হত্যার অপরাধীদের আটক, বিচার হওয়া যুদ্ধ অপরাধীদের জন্য সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। এই বিষয়, ছোট ছোট বিষয়গুলো আসলে কিভাবে দেখেন? এটা আমি বলবো যে আমাদের আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে একটা অগ্রসরমানতা থাকা দরকার, সেটা সেই জায়গাটা আমি এখানে পাচ্ছি না একটা কারণে, যে প্রথমত হচ্ছে যে ধরেন আমাদের আমাদের জাতির ইতিহাসে কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো মোছার কোনো চেষ্টা করার অর্থহীন, এটা যাবে না, কেউ পারবে না। আমার মুক্তিযুদ্ধ, আমার এটা একটা একটা ঘটনা, যা না হলে আমরা হতাম না, আমাদের পরিচয় তৈরি হতো না। ফলে এটাকে কোনোভাবে আমরা মুছে ফেলতে পারি না, এটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। তো সেই মুক্তিযুদ্ধ শুরুর জায়গায় 7ই মার্চ একটা অন্যতম জায়গা, যেখানে শেখ মুজিবুর রহমান তার যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতিকে একটা নির্দেশনা দিয়েছে। সেই দিনটাকে খাটো করার কোনো মানে নেই, এটা খাটো করতে পারবো না আমরা, আসলে কেউ পারবে না। এটা একটা ঐতিহাসিক একটা দিন, এটা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। ফলে এইটার কোনো পাল্টা কিছু দাঁড় করানো, এটাকে অগুরুত্বপূর্ণ তৈরি করে তোলা, এই চেষ্টাগুলো হাস্যকর, অর্থহীন, এবং এটা কখনোই সফল হওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা জাতিকে নৈতিকভাবে পিছিয়ে দেয়। এটা যারা সরকারে আজকে যারা আছেন তাদেরকে নৈতিকভাবে তাদের নৈতিক দুর্বলতার জায়গাটা প্রকাশ করে, এটা খুবই অর্থহীন কাজ। ফলে এগুলোকে সাথে নিয়ে আমাদের যেতে হবে, কারণ আমরা তো এই জাতিটা তৈরি হয়েছে, এই রাষ্ট্রটা তৈরি হচ্ছে এইসব ইতিহাসের মধ্য দিয়ে। ফলে এটা করার কোনো অর্থ নেই। আপনার আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিন থাকতে পারে, সেগুলোর জন্য আমরা উদযাপন করতে পারি, কিন্তু সেটার মানে এই না যে অন্য একটা দিনকে আমার মুছে ফেলতে হবে, মুছে ফেলার চেষ্টা করতে হবে। সেটা সফল হয় না, আমরা দেখেছি অতীতে, এটা কখনো কাজ করে না। আমরা হাদির এটা খুব সুখের বিষয়, বা এটা আনন্দের বিষয় যে হাদির যারা হত্যাকারী বলে পরিচিতি পেয়েছেন তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে দেশে আনতে হবে যথাসম্ভব দ্রুত এবং বিচার করতে হবে, এবং অবশ্যই এই পুরো ঘটনার পেছনে কারা আছে সেটাও আমরা উদ্ঘাটন করা উচিত বলে আমি দাবি করছি। এটা সরকারের আন্তরিকভাবে এটার পদক্ষেপ নেওয়া উচিত। এবং ফলে তখন যারা, এটা তো অনেকগুলো পক্ষ আছে, যে পক্ষগুলোর চেহারা প্রকাশ হোক সেটা আমি চাই। এবং আপনি দেখেন যে সংসদ আমি বিরাট পবিত্র এইরকম কোনো কথা বলতে রাজি না। সংসদ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে আমাদের এই সংসদে কিন্তু আমাদের যুদ্ধ অপরাধী বলে যারা যারা চিহ্নিত হয়েছেন, তারা কিন্তু চিহ্নিত রাজাকার যুদ্ধ অপরাধী, তারা কিন্তু এখানে মন্ত্রীও হয়েছেন, এর আগে সংসদ সদস্য হয়েছেন। ফলে এই সংসদের পবিত্রতা বলে যে একটা একটা আবহ তৈরি করে, সেগুলো যদি পবিত্রই কিছু থেকে থাকে তা অনেক আগেই অপবিত্র হয়েছে, যদি ওইভাবে বলি। ফলে আমি ওইটা দেখতে চাই না। আমার যুদ্ধ অপরাধী বলে যারা যারা আমাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, তাদের শাস্তি হয়েছে, তো তাদের ব্যাপারে তো দ্বিধা থাকার কোনো কারণ নেই। ফলে আমি তাদের ব্যাপারে একই তালিকাতে যদি তাদের সাথে আমি ডক্টর জাফরুল্লাহর নাম রাখি, বেগম খালেদা জিয়ার নাম রাখি এবং যুদ্ধ অপরাধীদের নাম রাখি, তাহলে ওই তালিকাটা নিয়ে প্রশ্ন তোলা যায়, বিতর্ক তোলা যায়। যুদ্ধ অপরাধীদের আসলে যাদের বিচার হয়েছে তাদের নতুন করে এখানে শোক প্রস্তাব আনা আমি মনে করি যেটা অপ্রয়োজনীয় ছিল, কারণ এটা একটা মীমাংসিত ব্যাপার। এটা এই রাজনীতিটা এখানে না আনাই দরকার ছিল। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য আসলে অস্থির হয়ে আছে। ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র একে অন্যের উপরে আসলে হামলা অব্যাহত রেখেছে, এবং এই যুদ্ধ অবস্থার রেশ আমাদের উপরও এসে পড়া শুরু করেছে। তো এই যে পৃথিবীতে যে অস্থিরতা বা এই যে যুদ্ধটা, এটা আসলে কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করছেন? দেখেন, আসলে এই মুহূর্তে মানব সভ্যতা একটা প্রচন্ড চ্যালেঞ্জের মুখে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু সারা পৃথিবীর রাষ্ট্রগুলো যে তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, যে ধ্বংস, যে নিষ্ঠুরতা, যে মৃত্যু দেখেছে, তারপরে কিন্তু আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল যে একটা দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, সবগুলো দেশ কোনো পরিস্থিতি হলে কোনো বিষয় মীমাংসার জন্য আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলব, যার হাত ধরে কিন্তু জাতিসংঘ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো হয়েছে, এবং একটা আন্তর্জাতিক একটা আইন আমরা মেনে চলার রাষ্ট্রগুলো চেষ্টা করেছে। এটা সভ্যতার জন্য একান্ত রকমভাবে জরুরি, কারণ পৃথিবীর সব সময়, ইতিহাসের সব সময় কোনো না কোনো রাষ্ট্র, কোনো না কোনো সাম্রাজ্য অনেক ক্ষমতাশালী ছিল বাকিগুলোর তুলনায়। এখন এই ক্ষমতাশালী রাষ্ট্র বা সাম্রাজ্য যদি বাকিগুলোকে দখল করে নিতে চায়, তাহলে তো সেটা সামরিকভাবে সেটা সম্ভব। ধরো যে আমাদের প্রতিবেশী বড় দেশ আছে, তার পাশে অনেক ছোট ছোট দেশ আছে, এই দেশগুলো যদি চায়
তাহলে তো তারা চাইলে যে কোনো দেশ দখল করে নিতে পারে। তাহলে এই যে দখল করে নিতে পারার সামর্থ্যের উপরে যদি নির্ভর করে দেশগুলোর অস্তিত্ব থাকে, তাহলে ছোট দেশগুলোর সভ্যতাগুলো আসলে টিকে থাকবে না। ফলে এখন যেটা আমরা দেখছি, এটা আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান এবং যে নর্মস, সেটার চূড়ান্ত রকমভাবে ভায়োলেশন। ফলে এটা এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী এবং যে বেআইনি এবং এক ধরনের অসভ্য বর্বর আচরণ, সেই আচরণগুলো আসলে মানব, শুধু ইরানের জন্য না, এটা সামগ্রিকভাবে মানব সভ্যতার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে। তো এটা এই চ্যালেঞ্জটা আমাদের মতন দেশের জন্য আমরা বেশি ভোগান্তিতে পড়ি। আমাদের মানুষ দেখেন যারা মারা গেছে, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ না, কিন্তু ইতিমধ্যে আমাদের অনেকগুলো মানুষ মারা গেছে। অর্থাৎ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের যত সৈনিক মারা গেছে তার চেয়ে আমাদের দেশের মানুষ বেশি মারা গেছে। তাহলে আমরা তো এটার কোনো পক্ষই না। তাহলে আমরা কেন ভুগছি? আমার দেশের তেলের দাম বেড়ে যাচ্ছে, আমার দেশের খাবারের দাম বেড়ে যাচ্ছে। তাহলে এই যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, অন্যায় যুদ্ধ হচ্ছে, এটা কোনো যুদ্ধই না, এটা হচ্ছে একটা দেশের একটা দেশের উপরে আগ্রাসন। এই আগ্রাসনের ফল বা ভোগান্তিতে আমরা পড়ছি। শুধু আমরা না, সারা পৃথিবীতে অনেক দেশ পড়ছে। রাশিয়ার যে আগ্রাসন, সেটাতে তার প্রভাব পড়ছে একটা জায়গায়। ইসরায়েলের যে আগ্রাসন প্যালেস্টাইনে, তার প্রভাব পড়ছে। ফলে এই যে সারা দেশের, সারা পৃথিবীর যে শান্তিপ্রিয় মানুষ, যে যে তারা খেটে খাওয়া মানুষ, তারা তাদের নিজেদের জীবনযাপন নিয়ে থাকতে চায়, এরকম মানুষ, সাধারণ মানুষ, তাদের জীবন, তাদের জীবিকা, তাদের চলাচল, তাদের বিকাশ, এইগুলো রুদ্ধ হচ্ছে এই সমস্ত আগ্রাসী সামরিক যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে, যে অন্যায় আক্রমণগুলো হচ্ছে, যে নয়া সাম্রাজ্যবাদী সম্প্রসারণ, সেটার জন্য হচ্ছে। আমরা আসলে কি কি ধরনের সংকটে পড়তে পারি? কারণ ইতিমধ্যে তো আমরা অর্থনৈতিক একটা সংকটে আছি। তেল নিয়েও আমরা দেখছি যে আসলে অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে, হয়তোবা তেল থাকবে না, যে কারণে আমরা চাপ তৈরি হয়েছে বলে দেখছি। আমাদের কিছু অনেক বড় বড় যে পণ্যগুলো বিদেশ থেকে আসে, সেগুলো আসলে তার উপরে আমাদের বাণিজ্য অনেকখানি নির্ভর করে। তো কি ধরনের সংকটে আমরা পড়তে পারি? প্রথমত আমাদের যদি যদি ধরেন আমাদের দেশের অর্থনীতির জন্য অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খাত, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশীল খাত, যেটা আসলে সেটা আরো সুনির্দিষ্ট করে বলে সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস, তৈরি পোশাক শিল্প। তাহলে এই তৈরি পোশাক শিল্পের আপাততভাবে বাজার কিংবা যে যে কাঁচামাল, দুটো কোনোটাই আসলে পারস্য উপসাগর যে দেশগুলো রয়েছে তাদের উপর নির্ভর করছে না। ফলে এটা বাজার আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা অন্যান্য দেশ, সেটা ঠিক আছে। কিন্তু এই এই কারখানাগুলো চালানোর জন্য যে জ্বালানি, অর্থাৎ আমার যে বিদ্যুৎ দরকার, আমার যে ডিজেল দরকার, সেগুলো আসছে আবার পারস্য উপসাগর থেকে। তো সেটা সেটা যদি এই সাপ্লাই চেইনটা যদি ইন্টারাপ্টেড হয়, তাহলে আমাদের এই সংকটটা শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই পেট্রোল কিংবা এই ফুয়েলের উপর নির্ভর করছে আমার অন্যান্য খাতগুলো, অর্থাৎ আমার যে যে গাড়ি চলবে, আর আরএমজিটা নিয়ে যাবে তো পোর্টে, তার সেখানে যে ট্রাক চলবে, সেই ট্রাকের তো ফুয়েল হচ্ছে যে এই তেল। আমার যে অন্যান্য আমার ব্যাকওয়ার্ডে যে সমস্ত কারখানা আছে, সেগুলো তো চলবে এই বিদ্যুৎ দিয়ে, এই তেল দিয়ে। ফলে এইটার একটা ইমিডিয়েট একটা প্রভাব আমাদের উপরে পড়বেই, এটা আমাদের কোনোভাবে। ফলে আমাদের উৎপাদনশীল খাত, তার যে রপ্তানি, সেই রপ্তানিটা প্রভাবিত হতে পারে হচ্ছে এই জায়গা থেকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমাদের আভ্যন্তরীণ যে বাজার আছে, সেই বাজারে, অর্থাৎ যেমন আমরা দেখছি তেল যদি না থাকে, আমাদের ধরেন বড় মৌসুম শুরু হলো, সেখানে প্রচুর পরিমাণ ডিজেল দিতে হবে, কারণ আমাদের কৃষিতে সেচ দরকার। সেখানে আমার যদি ডিজেল না দিতে পারি, যদি বিদ্যুৎ না দিতে পারি, তাহলে আমার বড় উৎপাদন ব্যাহত হবে, ফলে আমার কৃষি ব্যাহত হবে। আমার যদি আভ্যন্তরীণ যে সাপ্লাই চেইনটা চলে, অর্থাৎ যে গাড়ি নিয়ে আমাদের পণ্য ঢাকা শহরগুলোর মধ্যে চলাচল করে, সেখানে আমার এই ফসিল ফুয়েল, অর্থাৎ যদি আমরা যে পেট্রোলিয়াম না যদি আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে সেখানে সংকট হবে। ফলে সেটা দ্রব্যমূল্যের উপরে চাপ পড়বে। এবং এইটা মেটাতে যদি আমরা অন্যান্য উৎস থেকে আমরা তেল সংগ্রহ করার চেষ্টা করি, জ্বালানি সংগ্রহের চেষ্টা করি, তাহলে আমার যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আছে, সেই রিজার্ভের উপরে চাপ পড়বে। কারণ নতুন করে আমাকে উচ্চ মূল্যে বাজার থেকে কিনতে হবে। ফলে আমার সেটা যখন যদি করতে যাই, তাহলে আমার অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় আমদানি করার যে সামর্থ্য, সেই সামর্থ্যের উপরে চাপ পড়বে। সরকারকে তখন আভ্যন্তরীণ উৎস থেকে আবার করে লোন নিতে হবে, বৈদেশিক উৎস থেকে নতুন করে লোন নিতে হবে। ফলে এটা একটা কমপ্লেক্স, মানে একটা জটিল ধারাবাহিক ওয়েভ অফ ইম্প্যাক্ট, যেটা আমরা বলি, যে অনেকগুলো জায়গাতে কিন্তু এটা হবে। ফলে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদে হয়, তাহলে আমাদের মতন দেশের জন্য আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ, এবং সেটাকে সংযমী হয়ে
প্রথমত আমি বলবো যে আমাদের ইন্টারনালি আমাদের আভ্যন্তরীণভাবে যে অপচয়গুলো আছে যেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই নিয়ন্ত্রণের জায়গাটাকে আরো নতুন করে ফোকাসে আনা। স্যার এটার কারণে নিশ্চয়ই সারা বিশ্ব অর্থনৈতিক একটা সংকট তৈরি হবে, কারণ ইতিমধ্যে আমরা দেখলাম তেলের দাম বাড়া শুরু করেছে এবং ওই যে পেট্রো ডলার যেটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয়, যে মুদ্রাকে রিপ্লেস করার জন্য আসলে এত কথা, তো সেই জায়গাতেও অনেক ধরনের বিতর্কের জায়গা তৈরি হয়েছে। অনেকেই বলছে যে হয়তো পেট্রো ডলারে ইনভেস্টমেন্ট কমে আসবে, ডলারের ইনভেস্টমেন্টটা কমায় দেবে। তো এটা আপনি আসলে কিভাবে দেখছেন? ধরুন আন্তর্জাতিক যে এই মুদ্রা ব্যবস্থা সেটা তো অনেকগুলো বিকল্প বিভিন্ন সময় হয়েছে। আমরা গত কিছুদিন ধরে দেখেছি যে আসলে ধরুন যদি গত কয়েক বছর 5 বছরের হিসাব করি সেক্ষেত্রে আমরা ডলারের যে প্রভাব সেটা ক্রমশ কমছিল, সেটার বিপরীতে ক্রিপ্টো কয়েন সহ অন্যান্য যে বিনিয়োগের জায়গাগুলো সেগুলো বাড়ছিল, ফলে এটা আমেরিকার যে প্রভাব সেটা ক্রমশ কমে আসছিল। সেই প্রভাবটা কিন্তু পুনরুদ্ধার করার একটা জায়গা তৈরি হয়েছে এই যুদ্ধগুলো। অর্থাৎ এখন আপনি দেখছেন যে ডলারের দাম বাড়ছে এবং ডলারের দাম বাড়ছে এবং যারা প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে যেমন রাশিয়া কিংবা চায়না বা অন্যান্য দেশগুলো, ইউরোপ, তাদের যে রিজার্ভ সেটা কিন্তু তারা ডলার থেকে সরিয়ে স্বর্ণের উপরে নিয়ে আসছিল এবং যে কারণে স্বর্ণের দাম কিন্তু বাড়ছিল। ফলে এই যে একটা একটা সব মিলিয়ে একটা ভোলাটাইল একটা খুব মানে খুবই পরিবর্তনশীল একটা জায়গা তৈরি হয়েছে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে, মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে। তো এইটা এখনই আসলে মুদ্রা ব্যবস্থায় নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হবে যার রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে। আর রাজনৈতিক নিয়ন্ত্রণ এখনকার এই দুঃখজনক পরিস্থিতি যেটা দেখছি, যার সামরিক নিয়ন্ত্রণ আছে তার রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে। ফলে ইউনাইটেড স্টেটসের যদি আপনার সামরিক নিয়ন্ত্রণ থাকে, প্রভাবটা সে রাখতে পারে, তাহলে তার রাজনৈতিক প্রভাব থাকবে। আর যদি তার রাজনৈতিক প্রভাব থাকে তাহলে তার অর্থনৈতিক প্রভাবটা থাকবে। ফলে এটা সেই চক্রের মধ্যে আছি। ফলে এই মুহূর্তেই আমি যে বর্তমান ডলার কেন্দ্রিক আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা আছে সেটা খুব বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ছে বা পড়বে বলে আমার কাছে সেটা মনে হচ্ছে না, বরং এটাই আরো রিগেইন করবে, আরো শক্তিশালী হবে। স্যার আমরা দেখছি যে আমাদের যেহেতু তেল নিয়ে অস্থিরতা শুরু হয়েছে, ভারত থেকে তেল আমদানি করছি আমরা, তো ভারতের সাথে এর মধ্য দিয়ে আসলে সম্পর্কের উন্নতি হবে কিনা? এটা একটা প্রস্তাব এসেছে যে আমরা ভারতের কাছে থেকে আমরা তেল আনতে পারি কিনা। আসলে ভারতের সাথে আমাদের সম্পর্ক তো অনেক অনেক শক্ত সম্পর্ক, অনেক অলমোস্ট বলা যেতে পারে যে অবিচ্ছেদ্য সম্পর্ক, বিশেষ করে যদি আমরা বাণিজ্যের জায়গা থেকে দেখি। ফলে এইটা বা বর্তমান যে রাজনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আমি এটা স্বাস্থ্যকর না, এটাকে অবশ্যই একটা সম্মানজনক এবং ন্যায্য সম্পর্কের জায়গায় নিতে হবে। ফলে তাদের সাথে আমাদের আলোচনা শুরু করতে হবে বিভিন্নভাবে। তো সেই আলোচনাটার একটা মাধ্যম বা একটা প্রসঙ্গ হিসেবে যদি আমাদের এই তেলের সংকটের জায়গাটা আসে সেটা ভালো, কিন্তু আপনার দেখতে হবে যে আসলে ভারতকে আমাদেরকে তেল দিতে পারবে, মানে তার কি সে সামর্থ্য আছে কিনা। প্রথমত সে নিজে খুব বেশি উৎপাদন করে না, সে একজন আমদানিকারক দেশ, কিন্তু সে আসলে গত অনেক কিছুদিন ধরে, গত প্রায় 2-3 বছর ধরে আসলে রাশিয়া থেকে প্রচুর তেল স্টক করেছে। সে স্টক থেকে কিন্তু সে এটা আমাদেরকে হয়তো কিছু যদি শেয়ার করে, কিন্তু সেটা নিশ্চিতভাবেই ভারতের একটা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে, তাদের আগ্রহের উপর নির্ভর করছে। কিন্তু এটা এই উদ্যোগের উপর নির্ভর করে যদি বাংলাদেশ তার ভবিষ্যৎ পরিকল্পনা করে তাহলে সেটা বোকামি হবে। অর্থাৎ এটা একটা চয়েস, একটা অপশন, কিন্তু আমাদের বিকল্প আরো যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে চিন্তা করা দরকার এখনই। স্যার আমরা অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আজকের পর্বে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সময় হলো বিদায় নেওয়ার। এই ছিল আজকের আমাদের প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের অনুষ্ঠান, এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।